নমস্কার বন্ধুরা, আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম কাঞ্চনদা। লেখক প্রচেত গুপ্ত। এই গল্প সত্যি, এতটাই সত্যি যে মনে পড়লে তীব্র ভয় পাচ্ছি, নিজেকে নিয়ে ভয়। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কপালে ঘাম জমছে। নিজেকে বোঝাতে চাইছি এটা সত্যি নয়, এটা গল্প, ভয়ের কিছু নেই। তারপরেও ভয় কাটছে না। আমি চাই না এই গল্প কেউ জানুক, এমনকি আপনিও নয়। তারপরেও বলছি, মনে হচ্ছে একজনকে বলা দরকার। দয়া করে আপনি কাউকে বলবেন না। সেদিনটা ছিল বুধবার। অফিসে নিজের ঘরে বসে কাজ করছি। সবে লাঞ্চ ব্রেক শেষ হয়েছে। কাজের চাপ বেশি। কোনো প্রজেক্ট ফেলে রাখাই আমি বিশ্বাস করি না। মোটে 44 বছর বয়সে বড় কোম্পানির এতটা উঁচু পদে চট করে বসার সুযোগ কারো হয় না সহজে। আমার হয়েছে। গাছ থেকে পড়ে তো হয়নি, পরিশ্রম, বুদ্ধি, সততা দিয়ে হয়েছে। একে ধরে রাখতে চাই। শুধু অফিস নয়, মালিনীর বেলাতেও তাই। 8 বছরের দাম্পত্যে আমার ফাঁকি নেই। সুন্দরী স্ত্রী তার স্বামীর কাছ থেকে যাবতীয় আদর ও আবদার মিটিয়ে নিতে পারে, সেই সুযোগ তাকে আমি দিয়েছি। ফলে অফিস যেমন আমার উপর খুশি, খুশি স্ত্রীও। আমি একজন সফল এবং দায়িত্বশীল মানুষ। এরকম হলে পুরুষ মানুষ খানিকটা অহংকারী হয়ে পড়ে। আমিও তাই। এতে দোষের কিছু নেই, তবে কাউকে বুঝতে দিই না। যাই হোক, সেদিন কাজের মধ্যে পিয়ন ঘরে এসে একটা চিরকুট দিল। স্যার, একজন ভিজিটার এসেছেন, বলছেন উনি নাকি আপনার দাদা। দাদা? আমি তো বাবা মায়ের একমাত্র সন্তান, দাদা কোথা থেকে এলো? বিরক্ত মুখে চিরকুটে চোখ বোলাই। আমার ডাকনাম ধরে লেখা। আমি কাঞ্চনদা, দত্তপুকুরের কাঞ্চনদা। মনে পড়ছে নিশ্চয়ই? খুব বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি, একবার কথা বলতে চাই। আমার ভুরু কুঁচকে গেল। কে কাঞ্চনদা? মনে পড়ছে না, তবে দত্তপুকুর অবশ্যই মনে পড়ছে। 10 বছর বয়স পর্যন্ত ওখানেই কাটিয়েছি। তারপর বাবা বদলি হলেন, দত্তপুকুরও জীবন থেকে চলে গেল। আর যাওয়া হয়নি। 34 বছর পরে সেখানকার সব লোককে মনে রাখতে হবে এমন কারণ নেই। তবু পুরনো পাড়ার কথা যখন বলছে, তখন একবার দেখাই যাক লোকটাকে। প্রাইভেট সেক্রেটারিকে ইন্টারকমে ধরলাম। স্নিগ্ধ, একজন কে এসেছে, কি বলতে চায় একটু দেখো তো। ঘরে ডাকতে হবে না, রিসেপশনে গিয়ে কথা বলো। এই পর্যন্ত বলে একটু থামলাম। ফের বললাম, আর শোনো, বলবে আমি ব্যস্ত, যা বলার তোমাকে যেন বলে। 10 মিনিট পরেই স্নিগ্ধ মোবাইলে ফোন করলো। নিচু গলায় আমতা আমতা করে কথা বলল। স্যার, উনি টাকা চাইছেন। পরশু লাংসের কি যেন অপারেশন, শ্বাস নিতে সমস্যা। কিছু টাকা জোগাড় করার পরও লাখখানেক কম পড়েছে। বলছেন রোজগারপাতি তেমন কিছু নেই, আপনি যদি কিছু দেন পরে নাকি শোধ করে দেবে। আমি আকাশ থেকে পড়লাম। শ্বাস নিতে সমস্যা তো আমি কি করব? যাকে মনেই করতে পারছি না, সে আচমকা এসে শ্বাস প্রশ্বাসের জন্য টাকা চাইলেই হলো। কত রকম ঠকবাজে যে দুনিয়া ছেয়ে গিয়েছে। নিজেকে সামলে বললাম, কী নাম লোকটার? স্নিগ্ধ বলল, কাঞ্চন, কাঞ্চন চক্রবর্তী, দত্তপুকুরের ঠিকানা। স্যার, সত্যি না মিথ্যে জানি না, ডাক্তারের প্রেসক্রিপশান, নার্সিংহোমের কাগজ দেখালেন। অনেক কষ্টে নাকি আপনার অফিসের খোঁজ পেয়েছেন। বলছেন আপনি নাকি দেখলেই চিনতে পারবেন এবং কিছু ব্যবস্থা করবেনই।
ফোন নম্বর চাইছেন স্যার, বাড়ির ঠিকানাও। খবরদার, কিচ্ছু দেবে না। স্নিগ্ধ বলল, দেব না স্যার, তবে স্যার আপনার কথা খুব কনফিডেন্টলি বলছেন। আমি বললাম, ফ্রডেরা অভিনয় ভালো জানে। স্নিগ্ধ বলল, ঠিকই স্যার। আমি বললাম, কাল ফোনে তোমার সঙ্গে যোগাযোগ করতে বলো, অফিসে এসে নয়, ফোনে। ততক্ষণে আমি একটু মনে করার চেষ্টা করি। ফের কাজে ডুব দিলাম এবং কাঞ্চনদা বিষয়টি একেবারে ভুলে গেলাম। মনে পড়ল বাড়ি ফেরার পথে গাড়ি যখন লেকের পাশে সিগন্যালে আটকেছে, কাঁধে ব্যাগ নিয়ে হৈ হৈ করে কয়েকজন কম বয়সী ছেলে রাস্তা পার হচ্ছে, নিশ্চয়ই সাঁতারে গিয়েছিল। লেকের পাশ দিয়ে যেতে হলে প্রায়ই এদের দেখতে পাই, খেয়াল করি না। হাত যেন কি হলো, মাথায় বিদ্যুৎ চমকে উঠল। এক ঝটকায় মনে পড়ে গেল 34 বছর আগের সেই দিন। মনে পড়ে গেল সেই দিঘি। সাঁতারে পটু না হয়েও এক দুপুরে বন্ধুর পাল্লায় নেমে পড়েছিলাম জলে। তখন ঘাটে বসে বিড়ি ফুঁকছিল পাড়ার বখাটে ফালতু কিশোর কাঞ্চনদা। বাড়ির কড়া শাসন ছিল, এমন ছেলেদের দিকে তাকাবেও না কখনো। তাকাইও নি। পাশ কাটিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে জলে ঝাঁপ দিই। কী যে ভয়ঙ্কর ছেলে মানুষই করেছিলাম। মিনিট কয়েকের মধ্যে বুঝতে পারি ডুবে যাচ্ছি, শ্বাস নিতে পারছি না। কোনো রকমে ভেসে উঠে হাত তুলে চিৎকার করে উঠি, কাঞ্চনদা, কাঞ্চনদা, বাঁচাও কাঞ্চনদা। তখন অন্য কোনো নাম মনে আসেনি। সে কি আমার দোষ? নিশ্চয়ই জলে ঝাঁপিয়ে পড়েছিল কাঞ্চনদা, নইলে চুলের মুঠি ধরে ঘাটে টেনে তুলল কী করে? উপুর করে শুইয়ে পেটের জল বার করতে করতে বলল, বাড়িতে বলিস না, খুব মার খাবি। এমন কিছু নয়, জীবনে অমন সবাইকে একবার না একবার ডুবতে হয়, আর কেউ না কেউ ঠিক বাঁচিয়ে দেয়, ভুলে যা। সেই কাঞ্চনদাই কি আজ এসেছিল? তাই হবে। আমার কাছে আসার মতো দত্তপুকুরের কাঞ্চনদা আর কে আছে? এসি গাড়িতেও ঘাম হতে শুরু করে আমার। ঘটনাটা কেন মনে পড়ল? আমি তো ভুলেই ছিলাম। মৃত্যুমুখের আতঙ্ক কে বয়ে বেড়াতে চায়? যে খুশি চাক, আমি চাই না। জীবনের সব সুখ হাতে নিয়ে আমি আদ্যপান্ত জীবন্ত, আর মৃত্যুমুখ থেকে যদি বাঁচিয়ে আনি নিষিদ্ধ কেউ, তাহলে তো কথাই নেই। স্মৃতি দ্রুত মুছে ফেলো। এতদিন তাই হয়েছে। যত বড় হয়েছি, ভালো হওয়ার তালিম নিয়েছি। লেখাপড়ায়, মার্জিত আচরণে, অফিসের প্রমোশনে, সুশ্রী বউয়ের আদরে নিজেকে পালিশ করেছি। সেই পালিশ দত্তপুকুরের হাবুডুবু, শ্বাসকষ্ট, বাঁচার আকুতি এবং শেষ পর্যন্ত ফালতু কাঞ্চনদার হাত ধরে বেঁচে যাওয়ার ঘটনাটিকে ধুলো কাদার মতো সাফ করে দিয়েছে কোন কালে, তা আমিও খেয়াল করিনি। শুধু জানি আমি চকচকে হয়েছি। আজ কেন সেই ধুলো কাদার কথা মনে করব? কাঞ্চনদাই তো বলেছিল, ভুলে যা। বলেনি? তাহলে কেন এখন এসেছে? বাঁচিয়ে রাখার দাম চাইতে? সে কি জানে না আমি ওকে সাহায্য করা মানে সেই দিনে সেই মৃত্যুর সম্ভাবনাকে মেনে নেওয়া? সঙ্গে এটাও প্রমাণ হবে সমাজের একজন বাতিল মানুষ একদিন আমাকে চুলের মুঠি ধরে না বাঁচালে আজ আমি কোথায়? কোথায় আমার কেরিয়ার, কোথায় স্ত্রীর মুগ্ধতা, কোথায় বা লোকের হিংসে? আমার বেঁচে থাকাই যদি একটা ফালতু লোকের জন্য হয়, আমার যাবতীয় কৃতিত্বেরও তো সে কিছুটা ভাগীদার। এ কখনো হতে দেওয়া যায় না। বাড়ি পৌঁছানোর আগে সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় আমার। পরদিন কাঞ্চন চক্রবর্তী নামে কেউ একজন আমার প্রাইভেট সেক্রেটারিকে ফোন করে। সে বলে, ভুল করছেন, আপনি যার কথা বলতে চাইছেন তিনি আমার স্যার নন। স্যার কোনো দিন দত্তপুকুরে থাকেননি, বলেই ফোন নামিয়ে রাখে। তারপর আরও 15 দিন পেরিয়ে যায়। সেদিনও বুধবার ছিল। কাজের মধ্যে স্নিগ্ধ ইন্টারকমে ধরল আমাকে। স্যার, এইমাত্র একটা ব্যাড নিউজ, মানে আমি কি আপনাকে বলবো?
আমি চুপ করে বসে থাকি। আমার পরিবেশিত গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।